আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আর সব কিছু ঠিকঠাক হলে মাস দেড়েকের মধ্যেই ফ্লাইট করবো ইনশাল্লাহ। ও, কবে প্রসেসিং শুরু করেছিলি? বলিসনি তো কিছু। বলা আর কি বাবা, তুমি অযথা ভাববে, তাই কিছু বলিনি। ওখানে অনেক বড় একটা অপরচুনিটি পেয়েছি, আমার ক্যারিয়ারটা ঘুরে যাবে ইনশাল্লাহ। হুম। ফয়েজ সাহেব মৃদু স্বরে সম্মতি দেন। বাবা, কিছু মনে করো না, এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেবো ভাবছি। তুমি একা মানুষ, অযথা এত বড় বাড়িতে একলা পড়ে থাকলে দম বন্ধ লাগবে। তাছাড়া ভাড়া দিলে মাসে মাসে কিছু টাকা অ্যাকাউন্টে জমা হয়। শুধু শুধু আইডল ফেলে রেখে। ফয়েজ আহমেদের কপালে ভ্রুকুটি জমে উঠেছে। নিজের সন্তানের মুখমণ্ডলের ভাষা পড়ে নিতে চাইলেন যেন। মোটা চশমার আড়ালে থাকা বৃদ্ধ দৃষ্টি বুঝিবা তা পড়তে অক্ষম হচ্ছে। চোখটা বুঝি গেলেই একেবারে। ইশতিয়াক ইতস্তত করছিল খুব। ঘন ঘন চোখের পাপড়ি পড়ছে ওর। হাতের আঙুল বেশ কয়েকবার মটকা নেবার দৃশ্যটিও চোখ এড়াল না ফয়েজ সাহেবের। বরফ শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়লেন ছেলের দিকে। আর কিছু বলবি বাবা? হ্যাঁ, বাবা বলছিলাম তোমার থাকা নিয়ে। তোমার জন্য বেশ ভালো একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছি আমি আর রোমা। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। তোমার মতো আরও অনেকে আছে ওখানে। তোমার কোনো কষ্টই হবে না একদম। চমকালেন না ফয়েজ আহমেদ। মনে মনে এরকমই কিছু একটা আন্দাজ করছিলেন। ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে নিলেন। বললেন, ওহ, এই কথা? তার প্রয়োজন হবে না। আমি বরং নরসিংদীর বাড়িটাতে গিয়ে থাকি। শেষ বয়সে গ্রামে গিয়ে থাকারই পরিকল্পনা ছিল আমার আর তোমার মায়ের। সে তো আমাকে একলা রেখেই চলে গেল, তা আমি না হয় একাই। বাবা, তুমি রাগ করো না, একটা কথা বলবো। আবার একটা কথা? বলো, কি বলবে? ইয়ে বলছিলাম কি, জানোই তো মাইগ্রেশন করছি, এত বড় একটা ব্যাপার। একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ব্যাকআপ থাকলে একটা আলাদা সাহস থাকে মনে। তাই ভাবছিলাম। ফয়েজ সাহেব এবার অজানা আশঙ্কায় শঙ্কিত হন। মনের ভয়ের ছাপ মুখে পড়তে দেন না উনি। যন্ত্রের মতো বললেন, কি ভাবছিলে? ভাবছি যদি গ্রামের জায়গাটা বিক্রি করা যায় তবে বেশ ভালো হয়। তুমি একলা অত ঝুট ঝামেলা সামলাতে পারবে না। সম্পত্তি মেনটেন করা এই বয়সে একা কি কম ঝক্কি বলো? তাই বলছিলাম যে পরশুদিন দেলোয়ার সাহেবের পার্টি আসবে কাগজপত্র নিয়ে। তুমি যদি তাতে একটু। পার্টিও ঠিক করে ফেলেছো এর মাঝে? নিজের শুকনো গলার আওয়াজটা যেন কানে এসে বিঁধল বাজেভাবে। ইশতিয়াক হেসে ফেলে বলে, বোঝো না বাবা, সময়ের কাজ সময়েই করতে হয়। তুমি ভেবো না একদম, পার্টি অনেক বড়, দাম ভালো দেবে। তুমি তাহলে রাজি আছো? তুমি কিন্তু না বলো না বাবা, প্লিজ। পায়ের নিচের মাটিটা যেন আচমকাই সরে গেল। ইশতিয়াকের অনুনয় শুনে ক্লান্ত বিধ্বস্ত কণ্ঠে ফয়েজ আহমেদ বলেন, মানা করবার আর অবকাশ রাখলে কই। হাসি বিস্তৃত হয় প্রিয় সন্তানের মুখে। বাবাকে জড়িয়ে ধরে বলে, ইস বাবা, আই লাভ ইউ বাবা। তাহলে ওদের বলে দেই পরশু বিকেলে আসতে। কেমন যেন মুখ থেকে আপনা আপনি উত্তর বেরিয়ে এলো ফয়েজ আহমেদের, বলো। ইশতিয়াক কাল বিলম্ব করে না একদম। পকেট থেকে মোবাইল বের করে একটা নম্বর প্রেস করে
বিপরীত প্রান্তে সাড়া দিলে বলে, ইয়েস 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 দেলোয়ার সাহেব, আপনাকে যেভাবে বলেছিলাম আগামী পরশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। কথা বলতে বলতে ছেলে মিলিয়ে যায় দরজার ওপারে। নিজের আরাম কেদারায় বিমর্ষভাবে দুলতে থাকেন ফয়েজ আহমেদ। স্মৃতির সাদা কালো ক্যানভাসে একটা পরিচিত মুখ উঁকি দেয়, রেহানার মুখ। রেহানা একরাশ হাসি মাখা মুখ নিয়ে বলছে, বাড়ির পেছনে একটা শান বাঁধানো পুকুর থাকবে, বুঝলে? রোজ সন্ধেবেলা সেই পুকুর ঘাটে আমি তোমার হাতে হাত রেখে সেখানকার নির্জনতার নীরব ভাষা শুনব। ঠিক আছে? ঠিক আছে? ফয়েজ আহমেদের চোখ ঝাপসা হয়ে আসে। মনে জমেছে বিষাদ আর অভিমানের বাষ্প। জীবনের আয়না তার আর তার প্রজন্মের মাঝে আজ এসে দাঁড়িয়েছে। জীবনের শেষ সায়ান্নে পৌঁছে যাওয়া মানুষটি সেই ঘষা কাঁচের আয়নাতে পড়া তার প্রতিবিম্বের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। কি আশ্চর্য, এত বড় জীবনে এটা জানতে বাকি ছিল যে প্রতিবিম্ব বিপরীত চিত্র দেখায় তাহলে।